সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। ঠিক বরাবরের মতো আমরা এবারও আমাদের এই পর্বে রেখেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আমাদের আজকের এই আলোচনা হবে। আর সেই বিষয়টি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আমরা মনে হয় শুনতে পাই অনেক ক্ষেত্রে যে অনেকের দেখা যাচ্ছে পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, ডান দিক থেকে নিচে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে বা কি কারণে হতে পারে, সেই লক্ষণ এবং লক্ষণগুলো যদি আমরা পর্যালোচনা করি, ঠিক লক্ষণের উপর নির্ভর করে আমরা কি সতর্কতা অবলম্বন করব, কি চিকিৎসা সেবা নেব এবং ডক্টরের কাছে যাব ঠিক কখন, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা। এবং আমাদের এই আলোচনা আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মাশকুরুল আলম মিনার, কনসালটেন্ট সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ডক্টর মিনার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে সহ দর্শকদের সবাইকে স্বাগতম। আমরা আসলে জানতে চাইবো আমাদের আজকের যে আলোচ্য বিষয় অ্যাপেন্ডিসাইটিস, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো আসলে অ্যাপেন্ডিসাইটিসটা কি। আচ্ছা, আমি একটু বোঝার জন্য সহজ করে বলি। অ্যাপেন্ডিক্স হলো আমাদের মানবদেহের শরীরের নাড়িভুঁড়ির একটা ছোট্ট একটা অংশ। যেটা আরও যদি সহজ করে বলি, সেটা হলো একটা গরুর নাড়িভুঁড়ি যদি চিন্তা করেন, তাহলে ওখানে দেখবেন যে মোটা নাড়িভুঁড়ি আছে এবং চিকন নাড়িভুঁড়ি আছে। তো মোটা এবং চিকন নাড়িভুঁড়ির যে সংযোগস্থল, ওখানে একটা কৃমির মতো, কেঁচোর মতো বা আমাদের ছোট আঙ্গুলের মতো একটা স্ট্রাকচার থাকে। ওটা নাড়িভুঁড়িরই একটা অংশ, সেটাকেই অ্যাপেন্ডিক্স বলা হয়। এখানে যখন ইনফেকশন হয়, তখন আমরা এটাকে বলি অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আমরা জন্মগতভাবে এই এটা অর্গানটি সবার নিয়ে আছে। জন্মগ্রহণ জি করছি জি, আমরা। সবার আছে এটা। আচ্ছা, যখন এটাতে সমস্যা দেখা দিচ্ছে সেটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তাহলে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সের রোগকে আমরা বলছি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইটিস। আচ্ছা, এটি কেন হচ্ছে আসলে? এটা যদি ব্রড হেডিংয়ে বলি, আহ, এটা হলো দুইটা মেইন কারণে হয়। একটা হলো যেহেতু এটা নাড়িভুঁড়ির একটা অংশ, সো এটার একটা এবং আমি বলেছি যে এটা কেঁচোর মতো, কৃমির মতো, এটার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা অনেকটা যদি আপনি চিন্তা করেন, একটা কলমের যেরকম একটা ফাঁকা জায়গা থাকে, কলমের মুখটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কলমের মধ্যে যে জিনিসগুলো থাকে, তাহলে এই জিনিসগুলো ইনফেকশন হয়ে ফুলে ফেপে ফেটে যায়। সো আমরা যদি আরও সহজ করে বলি যে এই অ্যাপেন্ডিক্সের মুখে অনেক সময় পায়খানার দলা, আমরা ফিকোলিথ বলি, পায়খানার দলা, শক্ত দলা যদি জমে যায়, তাহলে এই অ্যাপেন্ডিক্সের ভিতরের যে রসগুলো আছে ওগুলো বের হয়ে নাড়িভুঁড়িতে আসতে পারে না। তো ওখানে জমতে 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 ওখানে ফুলে ফেপে মানে ফেটে যায় আর কি। আরেকটা কারণ হলো, এখানে এমনিতেই এই অ্যাপেন্ডিক্সে মানে আমাদের নাড়িভুঁড়িতে অনেক জীবাণু থাকে। এটা সবার নর্মাল, এটা থাকবেই। এই জীবাণুগুলো কখনো কখনো কারো ক্ষেত্রে ওই অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে মানে অ্যাপেন্ডিক্সের ভিতরে গিয়ে জমা হয়ে এগুলো তখন ইনফেকশন তৈরি করে। নর্মালি একটা জীবাণু আমাদের শরীরে ইনফেকশন তৈরি করে না, কিন্তু কখনো কখনো কোনো কোনো কন্ডিশনে কোনো কোনো রোগীর, আপনার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন বাচ্চাদের, এদের এই জীবাণুগুলো ওখানে গিয়ে জমা হয়ে একটা ইনফেকশন তৈরি করে, যার কারণে তখন ওটাতেও ব্যথা হয়। এটাই অ্যাপেন্ডিসাইটিস। দুইটা কারণ, একটা জীবাণু দিয়ে আর একটা হলো পায়খানার দলা দিয়ে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি আরো জানতে চাইবো যে অ্যাপেন্ডিসাইটিস আসলে কোন বয়সে হচ্ছে বা হওয়ার সম্ভাবনাটা বেশি? এইটা সাধারণত আমরা বলবো যে 15 থেকে 25, এটা হলো পিক এজ। 15 থেকে 25 বছর মেয়েরা বেশি এফেক্টেড, ছেলেরাও হয়। মেয়েরা যেহেতু তাদের যে হরমোনগুলো তাদের শরীরে আছে, এটা এটা কিছুটা অ্যাপেন্ডিসাইটিস প্রণ আর কি, হ্যাঁ, যার কারণে মেয়েদের একটু বেশি হয়। আর 15 থেকে 25 হলো পিক এজ। সারা জীবনই হতে পারে একটা মানুষের, জন্ম থেকে মৃত্যু এর আগে যে কোনো সময় হতে পারে, কিন্তু পিক এজটা হলো 15 থেকে 25। 15 থেকে 25-এর মধ্যে বেশি হয় এবং বিশেষ করে মেয়েরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে তো এই রোগটির বেশ কিছু লক্ষণ থাকবে। আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে প্রধান কি কি লক্ষণ আমরা দেখতে পাবো? এখানে যে কোনো মানে অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আপনার কাছে আসবে তিনটা লক্ষণ নিয়ে, মেইন তিনটা। একটা হলো, এক নম্বর হলো তার ডান পাশে নিচের দিকে ব্যথা করবে, নাভির ডান পাশে একটু নিচে এখানে ব্যথা থাকবে। কারো কারো নাভিতে থাকে ব্যথা, পরে এটা শিফট হয়ে আবার ডান পাশে চলে যায়, আলটিমেটলি এটা ডান পাশে যায়। ডান পাশেই যাচ্ছে, যেহেতু এই অর্গানটা অবস্থান করছে ডান ডান পাশে। পাশে। এবং 2 নম্বর হলো আপনার বমি থাকবে। বমি না হয়ে যদি বমি বমি ভাব হয়, ক্ষুধামন্দা হয়, সেটাও হয়। 3 নম্বর হলো আপনার হলো জ্বর থাকবে। এই তিনটা জিনিস অবশ্যই থাকবে। একটা হলো ব্যথা, প্রথমে নাভির চারপাশে হয়ে ডান পাশে যাবে অথবা ডান পাশেই থাকবে ব্যথা। 2 নম্বর হলো জ্বর, 3 নম্বর হলো বমি।
এই তিনটা জিনিস কিন্তু থাকবে। তিনটা জিনিস থাকবেই। এই তিনটা দিয়েই আমরা বুঝে যাই যে যে তার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা আছে, এবং এজটা দেখি কত বয়স। বয়সটা। তারপর আমরা রোগীর গায়ে হাত দিই, হাত দিয়ে জাস্ট কোথায় তার ব্যথা তাকে আমরা দেখাইতে বলি, ওখানে একটা চাপ দিই, চাপ দিয়ে যদি বলে যে লোকেশনটা যদি ওই জায়গায় হয় তাহলে আমরা বলি যে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস আমরা তখন সাসপেন্ড করেছি এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আপনি বেশ কিছু বলেন যে তিনটা লক্ষণ, যে প্রধান তিনটি লক্ষণ আছে, এগুলো তো শুরুতেই দেখা দিচ্ছে না। ব্যথা দেখা দিবেই, ব্যথা ছাড়া অ্যাপেন্ডিসাইটিস হবে না। আচ্ছা, তাহলে এক সেক্ষেত্রে নম্বর কি ব্যথা নাভির থাকবেই। পাশে কোনো ব্যথা বা পেটে ব্যথা নাভির হলে কি পাশে আমরা- ব্যথা বলবে, নাভি অথবা ডান পাশে, নাভির নিচে, ডান দিকে, নিচের দিকে, নিচের দিকে। এইটুকু মনে রাখতে হবে আপনাকে। ব্যথা অবশ্যই 1 নম্বর কমপ্লেন, তারপর জ্বর 2 নম্বর কমপ্লেন, 3 নাম্বার যে বমির কথা বললাম, বমি থাকতে পারে, অথবা বমি বমি ভাব হইতে পারে, অথবা ক্ষুধা মন্দা, বলে না খাবার রুচি কমে গেছে, এটাও হতে পারে। কিন্তু আচ্ছা, এই ক্ষেত্রে তো আরো একটি বিষয় থাকে যে বদহজম হলেও তো অনেক ক্ষেত্রে আমাদের বমির একটা সমস্যা হতে পারে। তো বদহজমের সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে বদহজম হলে পরে আমার যে একটা বমির যে স্বাভাবিকতা থাকছে, সেটির সাথে অ্যাপেন্ডিসাইটিসের বমির ভাবটা কতটুকু পার্থক্য আছে? সেম, শুধু ব্যথার লোকেশনের পার্থক্য। আপনাকে যদি বদহজম হয় তাহলে রোগী বলবে যে আপনার নাভির উপরে, বুকের নিচে, নাভির উপরে বুকের নিচে ব্যথা। হ্যাঁ, ঠিক এই লোকেশনটাই জানতে চাইছি। জি, আমাদের রোগী বলবে যে আমার অ্যাপেন্ডিসাইটিস, রোগী বলবে নাভির নিচে ডান দিকে, ডান দিকে ব্যথাটা। তাহলে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের রোগীর হচ্ছে ব্যথাটা শুরু হয় নাভির দিক থেকে, এটা পরবর্তীতে শিফট করে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে তো জ্বর থাকবে বা ক্ষুধা মন্দা, এই ব্যাপারগুলো থাকবে আপনি বলছিলেন। তো এই ক্ষেত্রে কি যে হাঁটা বা কাশি এবং নড়াচড়া করলে ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? অনেক সময় বেড়ে যায়, কিন্তু নট নেসেসারি যে সব সময় বাড়বে এটার কারণে, কিন্তু এমনি বাড়তে পারে। আচ্ছা, অনেক সময় তো রোগী এই কাজটাও করে যে গ্যাসের ব্যথা বলে সে সিম্পলি একটা গ্যাসের ওষুধ নিচ্ছে। এই জন্য আপনাকে ইনফরমেশনটা দিলাম যে গ্যাসের ব্যথা বলেন, যে ব্যথাই বলেন, যদি এটা নাভির উপরে হয়, নাভির উপরে এবং বুকের নিচে এখানে হইলে, তাহলে আপনি বুঝবেন যে এটা হয় অ্যাসিডিটির ব্যথা। গ্যাস বলে আমরা কিছু জানি না, আমাদের মেডিকেল হয় অ্যাসিডিটি, হয় অ্যাসিডিটির ব্যথা হবে, অথবা এখানে আলসারের ব্যথা হতে পারে, অথবা আপনি যেটা বললেন যে তার এই যে বদহজম থেকে যেটা ফুড পয়জনিং বলি আমরা, যেটা এখান থেকে হতে পারে। কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা অলওয়েজ হয় অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, মানে নাভির চারপাশে, অথবা নাভির ডান দিকে, নিচের দিকে। এই ক্ষেত্রে তো অনেক সময় রোগী দেখা যাচ্ছে যে যাচ্ছে না, দেরি করছে, ব্যথা হচ্ছে, একটা গ্যাস্ট্রিকের মেডিসিন নিল যে তার অ্যাসিডিটিটা ঠিক হয়ে যাচ্ছে বা গ্যাসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই ক্ষেত্রে কি রোগী কোনো রকম বিপদের সম্মুখীন হতে পারেন কিনা? অবশ্যই বিপদের সম্মুখীন হতে পারে। আমি আপনাকে প্রথমেই বলেছি যে অ্যাপেন্ডিক্সের 2টা কারণ আছে, মেইন কারণ ব্রড হেডিংয়ে। একটা হলো তার ভিতরের যে লুমেন, ভিতরের যে কি বলে লুমেন বলি, ভিতরের লুমেনটা যদি বন্ধ হয়ে যায় পায়খানার দলা দ্বারা, তাহলে এটা কিন্তু যত দেরি করবে তত ফেটে যাওয়ার চান্স বেশি। আর যেটা বলছিলেন যে অ্যাপেন্ডিক্সের একটা ছিদ্র থাকে, যেটা ছিদ্রটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। অ্যাপেন্ডিক্স থেকে রসগুলো আসতে পারে না। আর একটা হলো জীবাণু দিয়ে যদি হয়, তাহলে একটু সে সময় পাবে। আর যদি ওই পায়খানার দলা দেওয়া হয় তাহলে ফেটে যায় বেশিরভাগ সময় ক্ষেত্রে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে, যেটা বললেন যে মল দ্বারা বন্ধ হয়ে যাচ্ছে ছিদ্রটি, এটা কেন হয় আসলে? বিশেষ করে যাদের কনস্টিপেশন আছে, শক্ত পায়খানা, যারা রেগুলার বাউল মুভ করে না, যে রেগুলার টয়লেটে যায় না, তাদের এই পায়খানাগুলো ওই আমাদের বড় নাড়িতে গিয়ে এটা শক্ত হয়ে যায়। মানে তার পায়খানা থেকে পানির অংশটা শরীর টেনে নেয়, টেনে নিলে তার পায়খানাটা শক্ত হয়ে যায়। তার মানে এটার সাথে কিন্তু পানি কম খাওয়ারও একটা সম্পর্ক আছে। আপনার শরীরে যদি পানি কম খান, তাহলে শরীরে পানি ঘাটতি হবে, ও পায়খানা থেকে পানি টেনে নিলে পায়খানাগুলো শক্ত হয়ে যাবে, তখন ওখানকার দলা, কোনো একটা দলা ওখানে গিয়ে আটকে গেলে ঝামেলা হয়ে যাবে, আপনার এই অ্যাপেন্ডিসাইটিসটা হবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরিমাণ মতো পানীয় পান করা অবশ্যই জরুরি। আচ্ছা, এই ক্ষেত্রে বলছিলেন যে অ্যাপেন্ডিক্সটা ফেটে যায়, অ্যাপেন্ডিক্সটা ফেটে গেলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে? পেশেন্ট আমাদের কাছে যেটা বলে যে সকাল থেকে অনেক ব্যথা ছিল, অনেক ব্যথা, এখন বাবা একটু আমি ব্যথা কম। তার মানে হলো ওর অ্যাপেন্ডিক্সের ভিতরে রস জমতে 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 তার ব্যথাটা অনেক বেশি ছিল, যে ফেটে গেছে, রসটা ছড়ায় গেছে, যার কারণে ওর ওই মুহূর্তে ব্যথা কম, কিন্তু আসলে পেটের ভিতরে রসটা ছড়ায় গেছে, একটু পরেই তার আবার পুরো পেটে তখন ব্যথা শুরু হবে। এই জন্য আমরা প্রথমে বলি আপনার কোথায় ব্যথা শুরু হয়েছিল, শুরুটা হয়েছিল কোথায়। যদি বলে এখানে, তাহলে আমরা ধরে নিই যে এটা ফেটে গেছে, ফেটে গিয়ে ছড়ায় গেছে, তখন পেটে হাত দিলে সে লাফ দিয়ে ওঠে, তখন আমরা বুঝে যাই যে তার পুরো পেটে এটা ছড়ায় গেছে। আচ্ছা, আমরা ফিরবো আমাদের আলোচনায়, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল এসের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। আমরা যে আলোচনায় ছিলাম যে আসলে এটা ফেটে গেলে কি হয় এবং রোগীর কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, এটা তো আপনি বললেন যে কিভাবে আপনি শনাক্ত করবেন যে আসলে তার অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা ছিল এবং এটা বাস্ট করেছে, যে কারণে তার ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে পরক্ষণে সম্পূর্ণ পেটের মধ্যে। আচ্ছা, এই যে অ্যাপেন্ডিসাইটিস, এটা তো নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেই বিষয়ে যদি জানতে চাই। অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার জন্য আসলে পরীক্ষা নিরীক্ষার থেকে এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস বেশি করতে হয়। ক্লিনিক্যালি বলতে একজন ডাক্তার শরীরে গায়ে হাত দিয়ে সেটা এবং রোগীর কাছে হিস্ট্রি নেয় যে তার কী কী ছিল, কোথায় ব্যথা ছিল, বমি হয়েছে কি না, জ্বর ছিল কি না, বা আদার্স কোনো সিমটম আছে কি না, এগুলো শুনে নেওয়ার পর ডাক্তার পেটে হাত দেয়। হাত দিয়ে ডায়াগনোসিস হয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস, মানে অ্যাপেন্ডিক্সের ডায়াগনোসিসটা এটাই হলো মেইন, মানে ক্লিনিক্যালটাই হলো মেইন। আল্ট্রাসাউন্ডটা কি আসলে দেন এখানে? সাপোর্টিং কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন আমরা 4টা পরীক্ষা অলওয়েজ করাই। 4টা, একটা হলো পরীক্ষা। 4টা, একটা হলো রক্ত, আমরা বলি সিবিসি বলি, রক্তের পরীক্ষা। 2 নম্বর ইউরিনটা করাই। 3 নম্বর হলো কেওবি এক্সরে করায়। কেওবি বলতে কিডনি, ব্লাডার, ইউরেটার, কিডনি, ইউরেটার, ব্লাডার, হ্যাঁ, এই কেওবি এক্সরে করায়। আর 4 নম্বর হলো আলট্রাসাউন্ড করায়। সিবিসি যেটা মানে আমরা ব্লাডের যে পরীক্ষা, এটা আমরা দেখি যে তার আসলে এটা যদি ইনফেক্টেড হয়ে যদি পেটের মধ্যে ছড়ায় যায়, তাহলে আমাদের একটা আমরা ওখানে কাউন্ট দেখি, আমরা বলি WBC কাউন্ট। এই কাউন্টটা দেখে এবং নিউট্রোফিল কাউন্ট, এই দুটি দেখে আমরা একটা ধারণা পেয়ে যাই যে তার আসলে জিনিসটা কতটা সিভিয়ার। 2 নম্বর হলো আমরা যে ইউরিনটা করাই। ইউরিন করানোর উদ্দেশ্য হলো যে অনেকের এই অ্যাপেন্ডিক্সের যে ব্যথা হয়, এখানে কিন্তু এদিক দিয়ে কিন্তু ডান পাশের কিডনি নালিটাও এদিক দিয়ে যায়। অনেক সময় ওখানে একটা থাকে, মানে স্টোন থাকলে তখন ব্যথাটা একই রকম হয়, জ্বর বমি ব্যথা একই রকম থাকে। হ্যাঁ, তখন আমাদেরকে ওটা দেখতে হয় যে ইউরিনটা দেখে আমরা বুঝি ইউরিনের মাধ্যমে রক্ত যাচ্ছে কিনা। ইউরিনে যদি রক্ত যায় তখন আমরা বুঝে যাই যে এটা স্টোন থাকার সম্ভাবনাটা বেশি আছে। তারপর আমরা যেটা করি কেওবি এক্সরে। কেওবি এক্সরে আমরা কেওবিতে আমরা দেখে নিই যে কিডনি, ইউরেটার এবং ব্লাডার এইটার মধ্যে কোনো স্টোন আছে কিনা। তো আমরা তো আবার জানি যে সব স্টোন আবার এক্সরেতে আসে না, এই জন্য আলট্রাসাউন্ড থাকে আমাদের। আমরা দেখেছি যে এক্সরেতে কোনো স্টোন নাই, কিন্তু ইউরিনে তার একটু আরবিসি আছে, মানে রক্ত গেছে, তখন আমরা বুঝে নিই যে তার একটা স্টোন থাকতে পারে। তখন কি করব? তখন আলট্রাসাউন্ডও আবার স্টোন সবসময় দেখতে পারে না। আলট্রাসাউন্ড শুধু বলে যে কিডনিটা একটু ফুলে গেছে, ডান পাশের কিডনি। তখন আমরা বোঝা যায় যে তাহলে একটা স্টোন গিয়ে কোথাও আটকে গেছে, যার কারণে প্রস্রাব কিডনি থেকে বের হতে পারছে না, যার কারণে কিডনিটা একটু ফুলে গেছে। তখন আমাদের সিটি স্ক্যানে যেতে হয়। সেগুলি কমপ্লিকেটেড। তবে ব্রড হেডিংয়ে এই 4টা পরীক্ষা আমরা করি। তবে মূলত আমরা যেটা জানলাম যে অবশ্যই অ্যাপেন্ডিসাইটিসের প্রথম হচ্ছে ক্লিনিক্যালি আমরা জানবো যে আসলে তার সমস্যাটা কিভাবে বা কি হলো। আচ্ছা, এই ক্ষেত্রে কি সব ক্ষেত্রে আপনার অ্যাপেন্ডিসাইটিসের রোগীদের অপারেশন প্রয়োজন হয়? আমার কোশ্চেনটা যদি আবার অন্যভাবে করে যে অ্যাপেন্ডিসাইটিস যদি আমি অপারেশন না করি তাহলে কি হবে? তাহলে প্রথম কথা হলো যেটা আমরা তো তাকে ওষুধপত্র দেই কিছুটা। সে যদি আমি বলেছি 2টা কারণ অ্যাপেন্ডিক্সের, একটা হলো স্টুল দিয়ে, আর একটা হলো ইনফেক্টেড জীবাণু দিয়ে যদি হয়, তাহলে আপনার ওষুধ যেটা দিবেন আপনি অ্যান্টিবায়োটিক বা এগুলোতে সে রেসপন্স করবে, কমে যাবে। রোগী পরের দিন 1 দিন 2 দিন পরেই বলবে যে আমি এখন ব্যথাটা কমে গেছে বাবা। তো আমরা তখন বলি যে দেখেন, নিয়ম হলো একবার অ্যাপেন্ডিসাইটিস হলে এটা বারবারই হয়। তো আমরা তখন বলি যে ঠিক আছে, এবার তো বেঁচে গেলেন, কিন্তু আলটিমেটলি অপারেশনটা আপনি করে নিন, এক সময় লাগবে করা। আর যদি স্টুল দেওয়া হয়, মানে পায়খানার দলা যেটা, ওটা দেওয়া হয়, তাহলে আর ওকে যত ওষুধই দেন না কেন কোনো কাজ হবে না। তো দ্রুত ওটা মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে হবে। তাহলে যদি আমি বলি চিকিৎসা না করলে কি হয়, তাহলে এটা কারণের উপর নির্ভর করছে। তাহলে তারপরে আমি বলি একটা রেজুলেশন হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। 2 নম্বর হলো এটা বারবার হইতে পারে এরপরে। 3 নম্বর হলো এটা ফেটে যেতে পারে। ওকে, আর আরও আছে, যেমন ধরেন এটা একটা ইনফেক্টেড সোর্স থেকে ফুলে ফেটে পেটের মধ্যে পুজ ছড়ায় গিয়ে রোগী মানে সেপ্টিসেমিয়া বলি আমরা, সারা
রক্তেও এই ইনফেকশনটা ইনফেকশন ছড়ায় যায়, পরে দেখা গেল যে তাকে আইসিইউতে পর্যন্ত যেতে হয়। এই ক্ষেত্রে এজন্য আমরা এগুলো রোগীর রিস্ক নেই না। প্রাণহানির মতো ঘটনা কি ঘটতে পারে কিনা? হ্যাঁ, এই যে বললাম, তার যদি ফেটে যায় আর চিকিৎসা ঠিকমতো না করে, তাহলে তার এই জীবাণুগুলো, মানে কি অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়া মানে কি, ওর মধ্যে থেকে পায়খানা বের হয়ে শরীর পেটের মধ্যে ছড়ে গেল, পেটের মধ্যে ছড়ে গেলে এই জীবাণুগুলো তখন টক্সিন রিলিজ করে, যেগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়, মানে আইসিইউতে যায়, অনেকে মারাও যায়। এটা হয়, হয়েছে, এরকম বহুত ঘটনা ঘটেছে, অ্যাপেন্ডিসাইটিসের কারণে রোগী মারা গেছে, শুধু তারা ঠিকমতো ডাক্তারের কাছে সময় মতো আসেনি বলে। এই ক্ষেত্রে জানি যে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন ল্যাপ্রোস্কোপি পদ্ধতির একটি ব্যাপার আছে, আসলে এই পদ্ধতিটার সুবিধা কি? ল্যাপারোস্কোপি আর কেটে দুইভাবেতে অপারেশনটা করা যায়। হয়তো আমরা 10-15 বছর পরে আমরা দেখব রোবোটিক হচ্ছে। তো যেটাই হোক, এখন এই যুগটা হলো আসলে বেসিক্যালি আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এটা কিন্তু এই ল্যাপারোস্কোপির যুগ। আর যদি উন্নত কান্ট্রিতে যান, ওরা এখন ল্যাপারোস্কোপি করে না, ওরা এখন রোবোটিক করে। তো রোবোটিকের এত খরচ আমাদের দেশের লোকজন আসলে এই দক্ষিণ এশিয়ার কেউই বহন করতে পারবে না ওইরকম। তো আমার কাছে মনে হয় যে ওপেন, যেটা কেটে করলে তো করাই যায়, কিন্তু কেটে করলে তার একটা অনেক বড় দাগ থাকবে, ইনফেকশন হয়, অনেক সময় ঘা শুকাইতে চায় না, বড় অনেক ঝামেলা আর কি। এবং ক্ষেত্রে যেহেতু এটি বেশি হচ্ছে, ওদের তো আবার যদি কারো সি সেকশন প্রয়োজন হয় ভবিষ্যতে, না, সেটা একটা আছে। আরেকটা হলো যে মেয়েদের যারা, আমি বলেছি 15 থেকে 25 কমন এজ, তো আনম্যারিড হয় ম্যাক্সিমাম, তাদের আবার একটা বড় দাগ থাকে। আর ইনফেক্টেড হলে তো আরো বড় দাগ হয়। হ্যাঁ, অনেকের হার্নিয়া হয়, ইনফেকশন হলে আবার ওখানে হার্নিয়া হয়, অনেক ঝামেলা। তো আর ল্যাপারোস্কোপিতে সুবিধা হলো আপনি অপারেশন করলেন, পরের দিন সকালে বাসায় চলে যাবে, এটা হলো সবচেয়ে বেস্ট। এবং যেটা আমি একটু দর্শকদের উদ্দেশ্য সহ সবাইকে বলতে চাই, যে অনেকে একটা ভুল ধারণা যে অ্যাপেন্ডিক্স ফেটে গেলে বা পুজ হইলে বা যেটাই হোক, তাহলে হয়তো ল্যাপারোস্কোপি করা যায় না। আসলে কিন্তু তা না, ওটাতে আরও ল্যাপারোস্কোপি করার সুবিধা। আপনার ক্যামেরা ঢুকে আপনার এই পেটের মধ্যে সব কোণা আপনি দেখতে পাচ্ছেন, দেখে সেখান থেকে পুঁজগুলো সাক করে ওয়াশ দিয়ে আপনি একটা ড্রেন টিউব দিয়ে আসতে পারবেন, যেটা দিয়ে পরবর্তীতে পুজ টুজ থাকলে বের হবে। আর যদি আপনি কেটে করেন, ও ক্ষেত্রে মানে যদি ফেটে যায় কারো অ্যাপেন্ডিক্স, কেটে করলে ওটাতে আরও আপনার এই সব জায়গায় যাওয়া যাচ্ছে না, শুধু ওইটুকু জায়গায় কাজ করা যায়, কারণ পুরো পেট তো কাটতে পারবেন না, ততটুকুই শুধু দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এই রোগের আরো পেলভিক অ্যাবসেস সহ, মানে পেটের মধ্যে পুজ তৈরি হয়, অনেক কিছু হয়, ঝামেলা হয়। এই জন্য, এবং যে ওনটা দিয়ে তারা অ্যাবডোমেনে ঢোকে, মানে পেটে ঢোকে, ওই ওনটা কিন্তু ইনফেক্টেড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বাস্ট অ্যাপেন্ডিক্স হয়। এই জন্য আমরা বলি যে ল্যাপারোস্কোপি ইজ দ্য বেস্ট চয়েস। আচ্ছা, এই ক্ষেত্রে যদি জানতে চাই, এই ক্ষেত্রে খরচ আসলে কতটুকু হতে পারে রোগীর? খরচ কিন্তু আপনি খরচের কথা যদি চিন্তা করেন, প্রথম কথা হলো সরকারি হসপিটালে কিন্তু খরচ নাই বললেই চলে, কিছু ওষুধপত্র হয়তো কিনতে হয় এই। আর প্রাইভেটে যদি বলেন, আমি বলবো কেটে এবং ল্যাপারোস্কোপি দুটার খরচ কাছাকাছি। মানে আমি আরও দেখেছি যে, মানে আমরা এটা এখন দেখছি যে আপনার এই কেটে করার থেকে ল্যাপারোস্কোপিতেই তুলনামূলক খরচ কম। কারণ আপনার কেটে করলেন, একটা ইনফেকশন হইলে এই রুগীকে 3-4 দিন হসপিটালে থাকতে হবে, বাসায় গিয়ে ড্রেসিং করতে হবে, পরবর্তীতে আবার সেলাই দিতে হবে, হার্নিয়া হলে তার অপারেশন, এবং আলটিমেটলি রুগী 1.5 থেকে 3 মাসের মধ্যে মানে রুগী ফুল ফিট হয় না কাজ করার জন্য। আর ল্যাপারোস্কোপি যদি করেন আপনি, রুগী থাকতে হচ্ছে কিন্তু একদিন, ইনফেকশন নাই বললেই চলে, হয় না তা না, নাই বললেই চলে। তাহলে কিন্তু তার আউটকাম জাস্ট 15 দিনের মাথায় সে ফুল সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু সুবিধা এটাতে বেশি, খরচ আরো উল্টা খরচ। আনুমানিক কত টাকার মতো? তো বিভিন্ন হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে না, তারপরে যে আপনি আপনার হসপিটালেই করছেন বা কিছু, আমি আমার হসপিটালে করলে ধরেন খরচ 50 থেকে 60 এর মধ্যে চলে যায়, 50 থেকে 60,000 ল্যাপারোস্কোপি করলে। কেটে করলে দেখা যায় যে আলটিমেটলি দিন শেষে ওই 60-65 ব্যয়ের দিকেই চলে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে 15 থেকে 25 বছরের মধ্যে এটি বেশি হয়। আচ্ছা, শিশুদের যদি অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়ে থাকে, এটি শনাক্তকরণ কি ঠিক একইভাবে? শিশুদের যেমন ঢাকা মেডিকেলে শিশুতে আমরা দেখেছি, শিশু হসপিটাল মানে শিশু সার্জারিতে, তো এটাতে কিন্তু বাচ্চারা, ছোট বাচ্চাদেরও তারাও অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে, মানে 15 বছরের কম, 4, 5, 6, 7 বছর এগুলো নিয়ে আসে। এইটাতে আমরা যেটা দেখেছি, মানে গার্জিয়ানদের অবহেলা বেশি। বাচ্চারা ঠিকই পেইনের কথা বলে, এই পেইন যে জ্বর, বমি এবং এই জায়গায় ব্যথা, কিন্তু গার্জিয়ানরা এটা মানে ইয়ে করে, আর গ্যাসের ব্যথা, ছোট বাচ্চা কি হবে, আর এগুলো করে দেখা গেলো সব ম্যাক্সিমাম বাচ্চা ঢাকা মেডিকেলে যেগুলো আসে, এগুলো আমি বলতে পারি যেগুলো সবই কমপ্লিকেটেড। কারো ম্যাক্সিমামেরই অ্যাপেন্ডিক্স ফেটে যায়, না হলে চাকা হয়ে যায়, নাহলে পুজ হয়, ঝামেলা। তো আমি বলবো যে প্রেজেন্টেশন
মোটামুটি মোরলেস একই রকম। একই রকম, শুধুমাত্র বাবা মায়ের এখানে শুধুমাত্র বাবা, যেহেতু ওরা হ্যান্ডেল করে না, বাবা মা হ্যান্ডেল করে, এই জন্য বাবা মার কাছে এই জিনিসগুলো পৌঁছায়, তারা আবার অ্যানালাইসিস করে, আস্তে আস্তে তাদের ক্ষেত্রে আরো তাহলে জটিলতা, সেক্ষেত্রে বাচ্চাদের জটিলতর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রায়শই আমাদের দর্শক যারা আছে বা আমাদের রোগী যারা আছেন তারা অনেক বেশি অবহেলার কারণে কিন্তু অ্যাপেন্ডিক্সের যে সমস্যা, অ্যাপেন্ডিসাইটিস, এটা কিন্তু অনেক গুরুতর দিকে নিয়ে যাচ্ছে। ঠিক তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানতে চাইবো কি কি সতর্কতা আপনি দিতে চাইছেন আমাদের দর্শকদের জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই বলতে চাই যে আপনার বাচ্চা যদি পেটে ব্যথার কথা বলে, কাইন্ডলি রিকোয়েস্ট যে আপনার নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস ডাক্তারকে দেখাবেন অবশ্যই। কারণ আমি অন্য ডাক্তারদের কথা বলতে পারবো না, পল্লী চিকিৎসক আছে তাদের আমি জানি না, কিন্তু শুধু আমি বলতে পারবো যে অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারকে দেখাবেন, তার পরামর্শ নেবেন। আপনাকে যে অপারেশন করতেই হবে তা না, কিন্তু পরামর্শ নেবেন এবং পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবেন প্লিজ। সবাই বলে যে আমার রোগী দেখে খালি পরীক্ষা দেয় ডাক্তার, আসলে কিন্তু তা না। এটা তো আমাদের বই পুস্তকের কথা। ইংল্যান্ড, আমেরিকা, সারা দুনিয়াতে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো রোগ ডায়াগনোসিস আপনি করতে পারবেন না, এক্সেপ্ট এই অ্যাপেন্ডিসাইটিস, যেটাতে পরীক্ষা করতে হয় কিন্তু কম। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, পরীক্ষা কিন্তু আবার রোগ ধরার জন্য একরকম এবং অজ্ঞানের ফিটনেসের জন্য একরকম। সো কিছু পরীক্ষা করতেই হবে। সো আপনাদের রিকোয়েস্ট হলো আপনারা দ্রুত ব্যথা বাচ্চা বললে একটু ডাক্তারের কাছে যাবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মিনার আপনাকে আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক ধৈর্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আমাদের বাচ্চারা যদি তাদের পেটে ব্যথার কথা বলে বা তাদের যদি জ্বর আসে এবং ক্ষুধা মন্দা দেখা দেয় বা তাদের যদি বমি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়ে যেতে হবে একজন চিকিৎসকের কাছে, যিনি অবশ্যই একজন এমবিবিএস ডক্টর। কারণ এই লক্ষণগুলোই আপনার বাচ্চাকে হয়তো বা নিয়ে যেতে পারে তার অ্যাপেন্ডিসাইটিসের মতো গুরুতর একটি সমস্যার দিকে। ঠিক আশা করব আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে এই সতর্কতাটুকু অবলম্বন করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে পারেন। সেই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী পর্বে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন।